নাস্তিক নিজম মজুমদারকে এমন ভাবে বাস দিয়ে ভাই আশ্চর্য হয়ে গেছি, খুশি হয়ে গেছি, হাতে তালি দিছি। নাস্তিক নিজম মজুমদার আর বাইরে আমার বন্ধুরা আমার লাইভ টক শো করতেছিল, হঠাৎ করে নাস্তিক নিজম মজুমদারকে এইরকম আসলা মোটা বাস একদম লুঙ্গির নিচ দিয়ে দিছে হান্দায়া। বাইরে আমার নাস্তিক নিজম মজুমদার একজন বলতে পারেন ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, আলেম ওলামাদের দুশমন, জাতির দুশমন, বাংলাদেশের দুশমন, গণতন্ত্রের দুশমন। ও আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার বাটপার যতগুলো ভিডিও ছাড়ে, যতগুলো আলোচনা করে, যতগুলো পোস্ট করে, সবগুলো ভিডিওর নিচে কমেন্ট বক্স অফ। তার মানে ওই নিজম মজুমদারকে বাইরে আমার একটা লাইভ টক শো করতেছিল। লাইভ টক শোর মধ্যে হঠাৎ করে একজন যুবক তাকে সেলুট জানাতে হয়, তাকে সালাম জানাতে হয়। লাইভ টক শোর মধ্যে একটা হারপিকের কৌটা, হারপিকের বোতল নিয়ে ওই লাইভ টক শোর মধ্যে দইরা দেখাইছে, নিজম মজুমদার এই যে তোমার পুরস্কার, এই যে তোমার উপহার, গ্রহণ করো, আমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা জানাও। ও আমার ভাইরা নিজম মজুমদার যখন বাবা এইটা দেখছে, সাথে সাথে তার পায়জামা খুলে গেছে, পায়জামা খুলে মেজাজটা গরম হয়ে গেছে। এমনিতেই তো ইসলামী কোনো কথা বললে নিজম মজুমদারে এমন চুলকানি ওঠে যে চুলকানি কোনো বাংলাদেশি মলম দ্বারা সারানো যায় না, একমাত্র ওই হারপিক ছাড়া তাকে সারানো যাইতো না, এতদিন দিশা পাইতাম না। কিন্তু যেই মাত্র লাইভ টক শোর মধ্যে হারপিকটা ডাইলা দিছে ভাই, এভাবে যে তার চুলকানি মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে বুঝিবার পারি না। কি একটা কাম করছে যুবক। এই যুবককে আসলে আমার মনে হয় বাংলাদেশের জমিন থেকে বড় ধরনের একটা প্রাইজ দেওয়া দরকার। এই কুলাঙ্গার, এই জানোয়ার, এই নাস্তিক নিজম মজুমদারকে যেই দোলাই দিয়েছে আপনাদের হয়তো মনে পড়বে, বাংলাদেশের জমিনে একদম হাফেজে কোরআন তাকরিম যখন বাংলাদেশের জমিনে ফেরত আসলো, বিশ্বকে জয় করে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মাথা উঁচু করে দিয়া হাফেজ তাকরিম যখন বাংলাদেশে চলে আসলো, ও আমার ভাইরা তখন এই নাস্তিক নিজম মজুমদারের পিছনে আগুন ধরে উঠছিল। হঠাৎ করে তার লুঙ্গির নিচে, প্যান্টের নিচে আগুন ধরে যায়। কেন গোটা বিশ্বের মধ্যে একজন কোরআনের হাফেজ এক নাম্বার হবে, আর বাংলাদেশের জমিনে কেন সেই হাফেজকে নিয়ে এত সংবর্ধনা দিতে হবে? এই নাস্তিক নিজম মজুমদারের আগুন ধরে যায়, ওই সময় কিন্তু সমালোচিত হয়। ও আমার ভাইরা এই নাস্তিক নিজম মজুমদার এক নম্বরের বাটপার, এক নম্বরের কুলাঙ্গার, এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বড় ধরনের চামচা। টুপিওয়ালাদের নিজম মজুমদার দেখতে পারে না। টুপি দেখলে নিজম মজুমদারের চুলকায় এই জায়গায়, এই জায়গায় নিচে, মানে বোঝেনে পাছায় চুলকায়, দাড়ি দেখলে চুলকায়, আলেম দেখলে চুলকায়, ইসলামের কথা শুনলে চুলকায়। আসলে এতদিন চুলকানির ওষুধ জায়গা মতো পড়ছে ভাই, খুব খুশি হচ্ছি। আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক শ্রোতা, কথাটি বলছেন জুনায়েদ সাকি। ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নানান ধরনের অপকর্ম চালানোর চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং কিভাবে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে হেনস্থা করা যায়, ডক্টর ইউনূসকে মনে করেন যে কিভাবে অজ্ঞ প্রমাণিত করা যায় বা ব্যর্থ প্রমাণিত করা যায়, সেই চিন্তাভাবনা কিন্তু তারা একের পর এক করে আসতেছে। তো অবশেষে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জুনায়েদ সাকি। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানি। সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করবে সবাই। বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। শুক্রবার 15 নভেম্বর বিকেলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমাবেশে অভিযোগ তোলেন দলটির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সাকি বলেন, ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করে ক্ষমতায় ফেরা যাবে না। তিনি জানান, ফ্যাসিস্টবাদকে বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না। দেশে যাতে আর কখনো ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর গুরুত্বারোপ করেন তিনি। ভারতকে কোনো রাজনৈতিক দলের দোসরের ভূমিকায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ, এমনটা মন্তব্য করেন সাকি। প্রতিবেশীদের প্রতি
বাংলাদেশিদের মনোভাব বোঝার আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুর্বলতারও সমালোচনা করেন জোনায়েদ সাকি। দ্রব্যমূল্য কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিসহ আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয় সমাবেশে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা কথা আছে, আপনারা ইতিমধ্যে জানেন বর্তমানে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একদম পরিস্থিতি ভয়াবহ। এমন কিছু নেই যে দাম নেই। যেই সবজি মূলা, যেটা সবচাইতে বাজারের মধ্যে নিম্ন পদের একটা খাবার ছিল, যে মূলাটা মনে করেন যে বাজারে যে বিক্রি করতে গেছে, বিক্রি করতে না পারায় মূলাগুলা বাজারেই ফেলে চলে আসতো বা নদীর ধারে ঢেলে ফেলে দিত। সেই মূলা বর্তমানে 50 থেকে 60 টাকা কেজি। তারপরে শশা, সবসময় শশা কেজি থাকতো 5 টাকা 4 টাকা। সেই শশা বর্তমানে কেজি হলো আপনার 50 টাকা, 40 টাকা, 60 টাকা এরকম কেজি। টমেটো 100-র উপরে কেজি। আলু 80 থেকে 90 টাকা কেজি। মানে যেই তরকারি কিনতে যান কেন 100 টাকা কেজি, 80 টাকা কেজির নিচে কোনো তরকারি নাই। আসলে এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু সাধারণ জনগণ খুবই মানে ভোগান্তির মধ্যে সময় পার করছে। তো অন্তর্বর্তী সরকারের কাছে অবশ্যই আমাদের দৃষ্টি আকর্ষণ, দ্রব্যমূল্যের যেন দাম কমানো হয়। তা না হলে তো আসলে আমাদের চলা কঠিন হয়ে যাবে, সাধারণ জনতা আমরা যারা রয়েছি। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিও লম্বা করব না, আপনাদের মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। স্লোগান দিলেন হাজী সেলিমের পুত্র, বললেন শেখ হাসিনা আবারও আসবে। এবং এই স্লোগানটা কিন্তু দিয়েছে পুলিশের হাতকড়া পরা অবস্থাতেই। প্রিয় দর্শক শ্রোতা, একটু বিস্তারিত জানুন বা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করুন। হ্যাঁ, আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করে দিন, প্রতিনিয়ত গরম গরম সকল খবরগুলো পেতে। আদালত পাড়ায় জয় বাংলা স্লোগান দিয়ে হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিম বলেন শেখ হাসিনা আবারও আসবেন। বৃহস্পতিবার 14 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালতে ওঠানো ও নামানোর সময় এমন স্লোগান দেন সোলাইমান সেলিম। এদিন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক প্লাস্টিক কারখানায় কর্মচারী রাকিব ও হাওলাদার হত্যা মামলায় সোলাইমান সেলিমের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের। রিমান্ড শুনানিকালে সোলাইমান সেলিমকে এজলাসে তোলা হয়। ওঠানোর সময় জয় বাংলা স্লোগান দেন তিনি। তার পক্ষের আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী 27 নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। তার ডিভিশন চেয়ে আবেদন করেন আইনজীবী, বলেন তিনি একজন শিল্পপতি, সাবেক সংসদ সদস্য, তাকে ডিভিশন দেওয়ার প্রার্থনা করছি। আদালত কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন। এরপর সোলাইমান সেলিমকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় সাংবাদিকরা জানতে চান, একটা ভিডিওতে দেখা গেছে আপনি দেশের বাইরে ছিলেন। তখন সোলাইমান সেলিম বলেন, না, আমি দেশেই ছিলাম। তখন তার আইনজীবী দাবি করেন ভিডিওটা ফেব্রিকেটেড। হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সোলাইমান সেলিম বলেন শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করে সবাই দেখার শোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে আপনারা সকলে জানেন আমরা প্রতিনিয়ত সবসময় নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো দেওয়ার চিন্তা ভাবনা করি বা চেষ্টা করি। তো সেই আগে এইচএম নাসির পেজে যেরকমভাবে আপনারা আমাকে সাপোর্ট করেছিলেন, নতুন এই পেজে আমি সেভাবে সাপোর্ট পাচ্ছি না। আর আগের পেজটা কেন নষ্ট হয়েছিল সেটা আপনারা খুব ভালো করেই জানেন। শুধুমাত্র হক কথা বলার কারণে, সত্যর পথে নিউজ করার কারণে কিন্তু আগের পেজটা আমাদের নষ্ট হয়ে যায়। তারপরে নাসির অফিসিয়াল এই পেজটা আমরা কাজ শুরু করি। তো আপনাদের ভালোবাসায় মোটামুটি 16,000-এর কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে, কিন্তু আরও ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। আশা করি সেই ভালোবাসাটুকু আপনাদের কাছ থেকে পাবো। তো যাই হোক প্রিয় দর্শক, যারা যারা ভালোবাসা দিয়েছেন এই পর্যন্ত প্রায় 15-16 হাজার মানুষ আমাদের ফ্যামিলির একজন হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং নতুন মেহমানদেরকে স্বাগত জানাই আমাদের এই পেজে।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, গরম একটা খবর আছে, আপনারা সকলে জানেন। নতুন উপদেষ্টাদেরকে নিয়ে কিন্তু নতুন করে আলোচনা সমালোচনা ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। বলছে আওয়ামী লীগের দোসরকেই নতুন করে ক্ষমতায় বসানো হচ্ছে এবং উপদেষ্টা বানানো হচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন। আর আরও একটি গরম খবর, সেটি হলো ফারুকী ও বসিরউদ্দিনকে সরাতে প্রধান উপদেষ্টাকে আইনি নোটিশ। বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাহলে কি সেই নতুন দুই উপদেষ্টা বাতিল হতে যাচ্ছে? চলুন একটু বিস্তারিত জানাই। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন দুই মুখ মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বসিরউদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার 12ই নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। এছাড়া নোটিশে নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদনও জানান তিনি। নোটিশে বলা হয়, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বসিরউদ্দিন গত 10ই নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করে। বিগত 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট ও গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা ও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ ও সজ্জন ও সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এবং ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিতর্কিত ও খুনি হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, নোবেলজয়ী ব্যক্তির উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী তিশা বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদুষ্ট হয়ে অনেক সুবিধার ভাগিদার হয়ে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের ভাগিদারও নিতে চায় এবং অন্য উপদেষ্টা বসিরউদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় 49 নং FI ভুক্ত অন্যতম আসামি এবং আওয়ামী লীগ সরকারের MP ভাই বিতর্কিত বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী মুজিববাদ আদর্শের অনুসারীদের উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগের আহ্বান জানায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জানাবেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। এই যে শেখ বসিরউদ্দিন এবং ফারুকী, এই দুজনকে উপদেষ্টা করার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। এক কথায় বলতে গেলে সাধারণ জনতা এবং রাজনীতিবিদরা সহকারে আলেম ওলামারা সবাই মিলেই কিন্তু এদের পদত্যাগ চাচ্ছে। আপনারা কোন পক্ষে? পদত্যাগ করুক বা না করুক, হ্যাঁ অথবা না, কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই নাসির অফিসিয়াল পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আওয়ামী লীগের জন্য একের পর এক দুঃসংবাদ। ধীরে ধীরে যেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলুপ্ত হতে চলছে। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবিটাও বঙ্গভবন থেকে খুলে ফেলা হয়েছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা অফিস আদালত থেকে এখন কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি উঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে নতুন উপদেষ্টা মাহফুজুল আলম তিনি বলছেন যে দল পরিবার ক্ষমা চাইলে সম্মান পাবেন শেখ মুজিব, তার আগে নয়। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাহলেই সব কিছু হয়তো খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। মতামত আগে জানানোর দরকার নেই, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপরে সর্বশেষ আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দল পরিবার ক্ষমা চাইলে শেখ মুজিবুর রহমান সম্মান পাবেন, তার আগে নয়। বুধবার 13ই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন। ফেসবুকে মাহফুজ আলমের পোস্ট, পতিত শেখরা আচ্ছা, শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয় হাসিনার ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনুসরণ করেছিলেন, কিন্তু ৭১-এর পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ৭১-এর পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে ১৯৭৫-এ তার মৃত্যুতে মানুষ শোক অনুতাপ
প্রকাশ করেনি। তবে শেখ হাসিনা তার ৭১ পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের ৭১ পরবর্তী গণহত্যা, জোরপূর্বক ঘুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবেই ৭২-এর সংবিধান বা যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। শেখ কন্যার ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এর জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত। শেখ মুজিবকে একজন ঠাট্টা, বিদ্রূপ ও উপহাসের পাত্র বানিয়েছিলেন তিনি। তাদের আরও উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে। যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার ৭১ পরবর্তী চেতনার কথা বলে তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, মোরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এ গণ অভ্যুত্থান ও মানুষের চেতনারই নিন্দা জানালেন। আমাদের মনে রাখতে হবে, ইতিহাসে মুছে ফেলা যাবে না। আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসঙ্গতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে। মনে রাখতে হবে ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। আবার কোনো মুক্তিযোদ্ধাও যদি ৭১-এর পর কোনো অন্যায় করে থাকেন তার বিচার ও সাজা হওয়া উচিত। স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন বলেই তাদের ৭১-এর পর কোনো অন্যায় করা মুক্তিযোদ্ধাদের এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়। বাংলাদেশে উচিত শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা এবং সেই ক্ষমতাসীন পরিবারগুলো সব কিছু নিজেদের বলে মনে করা। এ থেকে বেরিয়ে আসা ৪৭ ও ৭১-এর পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে অম্লান থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত শুনেছেন। নতুন উপদেষ্টা মাহফুজুল আলম শেখ পরিবারকে ক্ষমা চাইতে বলেছেন, তবেই শেখ মুজিবুর রহমান সম্মান পাবেন, তা না হলে নয়। প্রিয় দর্শক, বিস্তারিত জেনেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের পেজটি ফলো দেবেন। যারা দিয়েছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।